গাজা যুদ্ধ থামাতে চায় ইসরায়েলি সেনারা, নেতানিয়াহুর মুখে চুনকালি। গাজার 90% স্কুল মাটির সঙ্গে মিশিয়ে দিল ইসরায়েল, চমকে দিল জাতিসংঘের রিপোর্ট। ইরান নিয়ে ইউরোপের বৈঠক, ফিরছে কি ভয়ঙ্কর নিষেধাজ্ঞা? রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়ার ভয়ঙ্কর অস্ত্র, চাপে আমেরিকা। বাগদাদের আকাশে আর মার্কিন যুদ্ধবিমান ঘুরবে না, সৈন্য প্রত্যাহারের দিন কাছে। স্বামীকে বাঁচাতে নিজের লিভার দান করলেন স্ত্রী, শেষমেশ দুজনেরই মৃত্যু। এবং অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, ইরানি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ। গাজার 90% স্কুল মাটির সঙ্গে মিশিয়ে দিল ইসরায়েল, চমকে দিল জাতিসংঘের রিপোর্ট। গাজার শিশুদের শিক্ষা কার্যত ভেঙে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা UNRWA জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় 90% স্কুল ইসরায়েলি গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ 10টি স্কুলের মধ্যে 9টি আর ব্যবহারযোগ্য নেই। এর মধ্যে UNRWA এর নিজস্ব স্কুলও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এসব স্কুল পুনর্নির্মাণ না করলে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW জানায়, 2023 সালে অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত 500টিরও বেশি স্কুলে বোমা হামলা চালানো হয়েছে। এর বেশিরভাগ স্কুলে তখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। HRW এর দাবি, এসব হামলায় শত শত সাধারণ মানুষও নিহত হয়েছেন। আরো ভয়াবহ তথ্য হলো, এই আক্রমণগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলোর উপর ইসরায়েলের হামলা ছিল বেআইনি আক্রমণ। রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়ার ভয়ঙ্কর অস্ত্র, চাপে আমেরিকা। উত্তর কোরিয়া আবারও বিশ্বকে চমকে দিল। দীর্ঘদিনের অর্থনৈতিক মন্দা ও পশ্চিমা নিষেধাজ্ঞার পরও দেশটি নতুন নতুন অস্ত্র বানিয়ে যাচ্ছে। এবার রাশিয়ার সহায়তায় এমন এক মিসাইল তৈরি করেছে যা নাকি মার্কিন অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম। পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শনিবার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য 2 ধরনের নতুন মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় 2টি ড্রোন এবং নিচু হয়ে উড়ে যাওয়া 2টি ক্রুজ মিসাইলকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের উন্নতির ইঙ্গিত দেয়। কিম জং উনের সরকার দাবি করছে, এই নতুন মিসাইলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে এবং নির্ভুলভাবে টার্গেট ভেদ করতে সক্ষম। মূলত যুক্তরাষ্ট্রে F-35 যুদ্ধবিমানকে ভূপাতিত করাই এর মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে, এটি উত্তর কোরিয়ার পুরনো KN-06 সিস্টেমের চেয়ে অনেক উন্নত। ধারণা করা হচ্ছে, এতে উন্নত রাডার নির্ভর বা দ্বৈত মোটর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। এদিকে মিসাইল পরীক্ষার পাশাপাশি রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতাও বাড়াচ্ছে। জানা গেছে, মস্কো ইতোমধ্যে পিয়ংইয়ংকে প্যানসির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এগুলো উত্তর কোরিয়ার নৌজাহাজ ও রাজধানীর আশপাশে স্থাপন করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কিরিলো বোতানভ আগেই জানিয়েছিলেন, রাশিয়া উত্তর কোরিয়ার AA-02 ব্যালিস্টিক মিসাইলের ত্রুটি সংশোধনে সহায়তা করেছে। এর ফলে এই মিসাইলের নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি রাশিয়া হয়তো ইরানের শাহেদ 136 মডেলের মতো ড্রোন তৈরিতে উত্তর কোরিয়াকে সহায়তা করবে। এই মিসাইল পরীক্ষা এমন এক সময় হলো যখন পিয়ংইয়ং একটি গুরুত্বপূর্ণ দলীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, সম্মেলনে কিম জং উন দেশের সামরিক শক্তির সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। অন্যদিকে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা পারমাণবিক হামলার ঝুঁকি বাড়িয়েছে। এই কারণে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজা যুদ্ধ থামাতে চায় ইসরায়েলি সেনারা, নেতানিয়াহুর মুখে চুনকালি। ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় প্রায় 2 বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি, প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, উদ্বাস্তু হয়েছেন অন্তত 20 লাখ ফিলিস্তিনি। ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে ইসরায়েল যুদ্ধ জোরদার করলেও এবার ভিন্ন সুর শোনা যাচ্ছে নিজেদের সেনাদের মধ্য থেকেই। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা নিউজে জানাচ্ছে, আগাম ইনস্টিটিউটের করা এক জরিপে দেখা গেছে, নিয়মিত রিজার্ভ উভয় ধরনের সেনাদের মধ্যে 73% গাজা যুদ্ধের অবসান চায়। তারা মনে করছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির পথে এগোনো উচিত। আরো চমকপ্রদ বিষয় হলো, 40% সেনা জানিয়েছেন তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রেরণা কমে গেছে। এমনকি 64% উত্তরদাতা সরাসরি বলছেন, এই যুদ্ধ রাজনৈতিক কারণে চালানো হচ্ছে, সামরিক নয়। সেনাদের এই মনোভাবের প্রতিধ্বনি মিলছে সাধারণ জনগণের মধ্যেও। জরিপে দেখা গেছে, 2/3 ইসরায়েলি নাগরিক যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও মনে করেন। প্রায় 74% মানুষ যুদ্ধের অবসান ও বন্দি বিনিময়ের আলোচনার পক্ষে। সবচেয়ে বিস্ময়কর ফল এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ভোটারদের কাছ থেকে। জরিপ অনুযায়ী তাদের মধ্যে 54% যুদ্ধ থামানোর পক্ষে মত দিয়েছে, যদি এটি সরকারের বর্তমান নীতির সঙ্গে সাংঘর্ষিক।
স্বামীকে বাঁচাতে নিজের লিভার দান করলেন স্ত্রী, শেষমেশ দুজনেরই মৃত্যু। মহারাষ্ট্রের হৃদয় বিদারক এক ঘটনা। স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান করেছিলেন স্ত্রী, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেষমেশ প্রাণ হারালেন দুজনই। পুলিশ ও স্বাস্থ্য দপ্তর জানায়, পুনের একটি বেসরকারি হাসপাতালে 15 আগস্ট লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয় বাপু কোমকার নামে এক রোগীর। স্ত্রী কামিনী কোমকার স্বামীর জন্য লিভারের অংশ দান করেন, কিন্তু অপারেশনের পর বাপুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। মাত্র 2 দিন পর 17 আগস্টে তিনি মারা যান। এরপর অঙ্গদাতা স্ত্রী কামিনীও সংক্রমণে আক্রান্ত হন। 21 আগস্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুজনে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছে। মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ পাল্লে জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব নথি সোমবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে রোগীদের বক্তব্য সংবলিত ভিডিও ফুটেজও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। কোমকার পরিবারকে সমবেদনা জানিয়ে হাসপাতালের দাবি, বাপুর আগে একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল, আর প্রতিস্থাপনের ঝুঁকি সম্পর্কে পরিবার ও দাতাকে জানানো হয়েছিল। হাসপাতালে ব্যাখ্যা আরও বলা হয়েছে, অঙ্গদানের পর কামিনী প্রথমে সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ সেপটিক শকে আক্রান্ত হয়ে তার শরীরে একে একে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায় এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে। ইরান নিয়ে ইউরোপের বৈঠক, ফিরছে কি ভয়ঙ্কর নিষেধাজ্ঞা? ইরানকে ঘিরে ফের টানটান উত্তেজনা। ইউরোপের 3 শক্তিধর দেশ ফ্রান্স, ব্রিটেন আর জার্মানির শীর্ষ কর্মকর্তারা বসছেন তেহরানে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে। আগামী মঙ্গলবার 26 আগস্টে সুইজারল্যান্ডের জেনেভায় বসবে এই বৈঠক। পশ্চিমাদের দাবি, সোজা ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করা না কমায় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে 2015 সালে ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞা আবারও চাপানো হবে। খবর দিয়েছে ব্রিটিশের সংবাদ মাধ্যম রয়টার্স। ফ্রান্স, ব্রিটেন আর জার্মানিকে একসঙ্গে বলা হয় E3। অনেকদিন ধরে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার হুমকি দিচ্ছে, যার মানে হলো পুরনো নিষেধাজ্ঞা হঠাৎ করে আবার ফিরে আসতে শুরু করে। 2015 সালে ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক JCPOA পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। এবছরে 18 অক্টোবর চুক্তির 10 বছর পূর্ণ হচ্ছে। তবে যদি নবায়ন বা বর্ধিত করা না হয়, তবে চুক্তি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। এক E3 কর্মকর্তা জানিয়েছেন, আমরা দেখতে চাই ইরান সত্যি চুক্তি নবায়নে আগ্রহ কিনা, তারা আমাদের শর্ত মানতে কোনো অগ্রগতি করছে কিনা, সেটাই মূল প্রশ্ন। এর আগে গত 25 জুলাই তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় শক্তির মধ্যে আলোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক বৈঠকগুলো বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ E3 ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, আর এতে ক্ষুব্ধ তেহরান। পশ্চিমাদের শর্তগুলোর মধ্যে রয়েছে IAEA পরিদর্শন পুনরায় শুরু করা, কূটনৈতিক আলোচনায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা, আর ইরানের বিশাল ইউরেনিয়াম মজুদের বিস্তারিত তথ্য দেওয়া। কিন্তু ইরান বারবার সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা বাধ্য হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কারণ ইরান দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছিল। তবে তেহরান জোর দিয়ে বলছে, তাদের কোনোভাবে পারমাণবিক বোমা বানানোর ইচ্ছা নেই। বর্তমানে ইরান 60% পর্যন্ত বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তবে এটি অস্ত্র তৈরির মানদণ্ড 90%-এর এক ধাপ নিচেই রয়েছে। বাগদাদের আকাশে আর মার্কিন যুদ্ধবিমান ঘুরবে না, সৈন্য প্রত্যাহারের দিন কাছে। আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্য থেকে দীর্ঘদিনের মার্কিন সেনা উপস্থিতি শেষ হতে যাচ্ছে। একসময় বাগদাদের আকাশে রাত দিন ঘুরে বেড়াতো মার্কিন যুদ্ধবিমান, চারদিকে কানে বাজত বিস্ফোরণের শব্দ। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনী ইরাক থেকে পুরোপুরি সরে যাবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির সঙ্গে এক সহযোগী জানান, রাজধানী বাগদাদ এবং পশ্চিম আন্ধ্রপ্রদেশের আইন আল আসাদ বিমানঘাঁটি থেকে ধাপে ধাপে সরানো হবে জোটের বাহিনী। ইসলাম স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য বহু বছর আগে গঠিত এই জোট এখন ধীরে ধীরে গুটিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সুদানি উপদেষ্টা হোসেন আল্লাবি বলেন, এই পদক্ষেপ কেবল সৈন্য সরানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে আছে এক বার্তা, ইরাক এখন নিজেই নিজের নিরাপত্তা সামলাতে প্রস্তুত। সরকারের প্রতিশ্রুতি, তারা তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে, যাতে বিদেশি সহায়তার উপর নির্ভর করতে না হয়। আল্লাবি আরও জানান, এই প্রত্যাহার 2 ধাপে হবে। প্রথম ধাপ শেষ হবে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে এবং পুরো মিশন শেষ হবে পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে। তবে ইরাক আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ এবং সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা চালিয়ে যাবে। এটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ধাপে ধাপে সৈন্য সরানো শুধু ইরাকের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র অন্যান্য জোটভুক্ত দেশের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করার একটি কৌশল। ইতোমধ্যে বাগদাদের সাধারণ মানুষ হয়তো স্মৃতির অ্যালবাম উল্টে দেখছেন, বোমা শব্দ, ধুলোভরা রাস্তায় টহল দিচ্ছে বিদেশি সৈন্যরা, চেকপোস্টে আতঙ্ক। এখন একটাই প্রশ্ন, যুদ্ধের ছায়া সরিয়ে কি শান্তির নতুন ভোর দেখবে ইরাক, নাকি আবার ইতিহাসের রক্তাক্ত চক্রে ফিরে যাবে দেশটি? সময়ই উত্তর দেবে।